শুভ সকাল টিনা। শুভ সকাল জুবায়ের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সব দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন। হাসি মুখ দিয়ে শুরু করছি আজকের সকালের বাংলাদেশ এবং আপনাদের সবাইকে সকালের বাংলাদেশের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি টিনা নন্দীও সাথে আছি এবং আমরা দুজন জুবায়ের এবং টিনা 1 ঘন্টা থাকবে আপনাদের সাথে। এবং জুবায়ের যেটা বললো যে হাসি মুখে জানাচ্ছি আজ আপনাদের শুভ সকাল, এর একটা বিশেষ কারণ আছে। এর কারণ হলো আজ বিশ্ব শান্তি দিবস, তাই তো শান্তি জুবায়ের? শান্তি শান্তি টিনা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি তোমার সাথে বেঁচে থাকো আমাদের বাবা। সারা বৈশ্বিকভাবে ধন্যবাদ জননী। আমাদের সারা বৈশ্বিকভাবে যতজনই আছেন বিশ্বের সকল নাগরিকের সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক শান্তি দিবসের শুভেচ্ছা। শান্তিতে ভরে যাক আমাদের এই বিশ্ব। যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা কেটে যাক এবং সেই অস্থিরতা কেটে যে আমাদের সবার মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হাজার হাজার গুণে বৃদ্ধি পাক। অনেক বছরই মানবতা সভ্যতা টিকে থাকুক, এটাই প্রত্যাশা। অবশ্যই, কারণ আমরা যুদ্ধ নয় শান্তি চাই, তাই তো? একদমই তাই। ধন্যবাদ টিনা, সুন্দর একটি কথা বলছো। যুদ্ধ নয় শান্তি চাই। টিনা আসলে আজকে শান্তির অনেক বেশি পক্ষে, শান্তির আমরা সবাই পক্ষে। আমরা মনে হয় আজ শুরু করে দিতে পারি এটা দিয়ে যে আজ সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে একটু জানিয়ে দিতে পারি। দর্শক আপনাদের জন্য জানাচ্ছি আজ সারা বাংলাদেশের কোন কোন বিভাগ বা কোন কোন অঞ্চল কি নিয়ে ব্যস্ত থাকে, কি আয়োজনে। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। নাট্য ব্যক্তিত্ব এস এম সোলাইমানের 13তম প্রয়াণ ও 61তম জন্মদিবস উপলক্ষে আজ রবিবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিটি আয়োজন করেছে এস এম সোলাইমান স্মারক বক্তৃতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাট্যজন ডক্টর ইনামুল হক। সন্ধ্যা 7টা থেকে এস এম সোলাইমানের নাট্যরূপ ও নির্দেশিত নাটক গোলাপজান অনুষ্ঠিত হবে। বাহ, চমৎকার একটা আয়োজন। আরো একবার ঢাকার খবরই জানাচ্ছি। ঈদুল আজহা ও দুর্গা পূজা উপলক্ষে উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 60টির বেশি রুটে বাসের আগাম টিকিট দেওয়া হবে আজ থেকে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে এর টিকিট বিক্রি হবে। ধন্যবাদ টিনা। ঢাকার আরো খবর দর্শক জানিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোগ প্রশাসন বিভাগের উদযাপন করতে যাচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে 2014। এই উপলক্ষে আজ বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যে হচ্ছে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আফম আরিফিন সিদ্দিক। আচ্ছা, এবার চট্টগ্রামের একটা খবর জানাচ্ছি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব CSE Fest 2014 চলছে। উৎসব চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের বিভিন্ন পর্বে রয়েছে সেমিনার, সংবর্ধনা, নবীন বরণ, গেমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যারা সিলেটে রয়েছেন সিলেটের জন্য জানিয়ে দিতে চাই আজ উদযাপন হবে বিশ্ব শান্তি দিবস। আন্তর্জাতিক শান্তি দিবসে ব্যান্ডদল আয়ুব বাচ্চুর LRB সিলেটের কনসার্ট পরিবেশন করবে। বিশ্বের 52টি দেশে ওপেন এয়ার কনসার্ট সহ নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে বাংলাদেশেও। ওপেন এয়ার কনসার্ট আয়োজন করেছে মাস্টারপিস বাংলাদেশ। এই কনসার্ট হবে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় PHG হাই স্কুল মাঠে। আরও একবার জুবায়েরের পছন্দের শহর সিলেটের খবরে জানাচ্ছি। সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও এর প্রস্তুতি উপলক্ষে আজ সকাল 11টায় পুলিশ প্রশাসন কার্যালয়ে নাইয়রপুলস্থ সদর দফতরে এক বৈঠক অনুষ্ঠিত হবে। এবার সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে নগরীর 567টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। নগাঁয় যারা রয়েছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই বেসরকারি উদ্যোগে ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং কোর্সের 7 দিনের ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। আইটি পার্ক অ্যান্ড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই ফ্রি ক্লাসের আয়োজন করেছে। আজ সকাল 10টা থেকে 7 দিন ব্যাপী ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং এর ক্লাস আয়োজিত হচ্ছে। আয়োজনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা সরাসরি চলে যেতে পারেন এবং ফ্রি রেজিস্ট্রেশনও করে নিতে পারেন। বেশ কিছু আয়োজন দেখলাম এবং ধন্যবাদ চিনা তোমাকে আমার নাম কারেক্ট করে দেওয়ার জন্য। তুমি জানো আমার ভুলে যাওয়ার এক বেশ না, আমার মনে হয় স্যারের নামটা আসলে যেহেতু বাংলা শব্দ দিয়ে বেশ অনেক বড়, এক্স্যাক্টলি আমরা ইয়াংরা মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায়। যাই হোক, শ্রদ্ধার সাথে স্মরণ করছি মানুষটিকে এবং দুঃখ প্রকাশ করছি আমার অনেকাঙ্ক্ষিত ভুলের জন্য। আর শান্তিময় এই বিশ্ব প্রতিষ্ঠিত হোক, এটাই প্রত্যাশা। আর আজ অনেক আয়োজন আমরা দেখলাম। আমরা চাই আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, যদি কর্মদিবস থেকে বাড়ি ফিরে কিছুটাও সময় পান তবে পরিবারের এই আপন মানুষগুলোকে নিয়ে এরকম আয়োজনের যে কোনো একটির সাথে শরিক হয়ে যেতে পারে এবং সময়গুলো খুব ইন্টারেস্টিংলি এনজয় করতে পারে।
এক্স্যাক্টলি, এটাও খুব একটা ভালো লাইন বলেছি, ইন্টারেস্টিংলি এনজয় করতে পারেন। একদমই তাই। না না, এনজয় করার মধ্যে অনেক রকম এনজয়মেন্ট থাকে, হ্যাঁ, টিনা আমরা জানি। interestingly enjoy ইন্টারেস্টিং না, যাতে আমি কিউরিয়াস থাকি, জিনিসটার প্রতি আমার জানার একটা আগ্রহ থাকে। যে গতকালকে তোমাকে অনেক বেশি মিস করেছি, আমি জানি না কি ইন্টারেস্টিং কাজে তুমি বিজি ছিলে যে তোমাকে আমাদের দর্শক পায়নি, এবং অনেকে আজমির আর আমি থাকার পরও ভাইয়া এবং আপু বলে সম্বোধন করেছে, যে এই জন্য আজকে আজমিরকেও কিঞ্চিত মিস করছি। যাই হোক, আমরা মনে হয় আজকে পত্রিকার আপডেটগুলো একদম, আপডেটগুলো দেখে জানিয়ে নিতে দিই। পারি। শুরু করে ফেলো। প্রথমে শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলো শিরোনাম করেছে দর্শক, নজরুলকে ধরার নির্দেশ দেয় র্যাব সদর দফতর। সংক্ষেপ, আধা ঘন্টায় 1,80,000। জলবায়ু শোভাযাত্রা, আইনের ফাঁদে দুস্থ নারী, ভাঙতে পারছে না 2,69,00,000 টাকার সঞ্চয়পত্র। সরকারি জমি দখল করে জমিদার ক্ষমতাসীনেরা শত শত একর জমিতে বস্তি গড়ে উঠেছে। এর পেছনে রাজনৈতিক ব্যবসায়িক অনেকে থাকতে পারেন। আজ জামায়াতের, কাল বিএনপির জোটের হরতাল, এবং উপরে একটি সচিত্র প্রতিবেদন তারা করেছে মূলত জমি দখল নিয়ে। ওই অপরিকল্পিতভাবে যে বস্তিগুলো গড়ে উঠছে নদীকে ভরাট করে, তারই একটি চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই ছিল একটি না আমার কাছে প্রথম আলোর শিরোনাম। আচ্ছা, এরপরে আমি দৈনিক যুগান্তরের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দৈনিক যুগান্তর শুরুতেই যেটা লিড করেছে একটা সচিত্র প্রতিবেদন, সেটা পড়তে চাই। সেটা হচ্ছে, মামলার নথি গায়েব, প্রসিকিউশনের কম্পিউটার থেকে নিজামী, সাইদি, আশরাফুজ্জামান ও মঈনুদ্দিনের মামলার ফাইল মুছে ফেলা হয়েছে। এরকম একটা সংবাদ জানাচ্ছে দৈনিক যুগান্তর। আর এরপরে হচ্ছে, অনুসন্ধানে সমন্বয়হীন দুর্নীতি দমন কমিশন। আর এরপরে হচ্ছে, প্রয়োজনে খালেদাকেও জেলে পাঠানো হবে, আওয়ামী লীগের যৌথ সভায় শেখ হাসিনা। আর এরপরে হচ্ছে, কালকে 20 দলীয় জোটের হরতাল, ওটা পড়ে দিচ্ছে। ওটা বলছে, ষোড়শ সংশোধনী বাতিল দাবি, কাল 20 দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল। আর এরপরে যেটা পড়ছি, এটা হচ্ছে, দিল্লিতে জেসিসি বৈঠক সম্পন্ন, ভারতকে অর্থনৈতিক জোনের জায়গা দেবে বাংলাদেশ। এই তো ব্যাস। ধন্যবাদ টিনা তোমাকে। আমি সমকালের শিরোনামগুলো দর্শক আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। টিনা যেমনটি করে ভারতকে জায়গা দেওয়ার কথা বলছিল, তেমন একটি শিরোনাম দিয়ে শুরু করব। ভারতকে অর্থনৈতিক জোনের জায়গা দেবে বাংলাদেশ, তিস্তা ও সীমান্ত সমস্যা সমাধানে প্রতিশ্রুতি। বছরে 32,000 কোটি টাকার কোচিং বাণিজ্য। সারা দেশে 2.25 লাখ কোচিং সেন্টার, শিক্ষকদের বাড়িতে বাড়িতে চলছে কোচিং। 77% শিক্ষার্থী কোচিংয়ের উপর নির্ভরশীল। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট নিউজ, জাতিসংঘের অধিবেশন, প্রধানমন্ত্রী আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আইএসএ যুক্ত হতে বেনামে পাসপোর্ট করে জঙ্গিরা, ফের দুজনকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা, সব কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। আজ ফুলগাজী উপজেলা নির্বাচন আমরা জানি। আর স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পিছিয়ে পড়ছে সরকার। বন্দরের 3 নম্বর সতর্কতা, আরো 2 দিন বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আমার কাছে সমকালের শিরোনাম টিনা। আচ্ছা, এরপরে আমি দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ইত্তেফাক শুরুতেই যেটা জানাচ্ছে, সেটা হচ্ছে, বেসামাল বিএনপি জোট, এটা বলছে দৈনিক ইত্তেফাক। আর এরপরে বলছে, প্রধানমন্ত্রী আজ নিউ ইয়র্ক যাচ্ছেন, এটাও জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। আর এরপরে হচ্ছে, আমি নয়াদিল্লিতে যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হচ্ছে তার সেই রিলেটেড একটা শিরোনাম পড়তে চাই। এটা হচ্ছে, অন্তর্বর্তী তিস্তা চুক্তি স্বাক্ষরে ঐক্যমত, অনুমোদনের অপেক্ষায় সীমান্ত প্রটোকল, এটাও বলছে ইত্তেফাক। আর এরপরে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে 50%, সুখবর, এটা জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। আর এরপরে ওই যে হরতালের খবরই জানাচ্ছে, আজ জামায়াতের, কাল 20 দলের হরতাল। এই তো ব্যাস। ধন্যবাদ টিনা তোমাকে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠের একটি সংখ্যা। জনকণ্ঠের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমেই তারা লালকালিতে শিরোনাম করেছে, আন্ডারগ্রাউন্ড লাইন, রাজধানীর বিদ্যুৎ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া। শীঘ্রই পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার, সাবস্টেশন নির্মাণ করা হবে মাটির নিচে। নতুন করে $100 কোটি ঋণ সহায়তা দেবে ভারত। 36 বিষয়ে ঐক্যমত যৌথ ইশতেহারে। সব চক্রান্ত মোকাবেলা করে দেশে আগামীতেও এগিয়ে যাবে, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী। এবং এই সাথে আছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বিজিবি মোতায়েন, বিএনপি জামাত দুদিনের টানা হরতাল আজ থেকে। গণজাগরণ মঞ্চ 4 ধারায় বিভক্ত। এবং একটি ইম্পর্টেন্ট নিউজ, জন্মের পরেই মাইকিং স্টিকার, শিশু চুরি রোধে কঠোর ব্যবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ক্যামেরায় নজরদারি খোদ পরিচালকের।
এই ছিল মোটামুটি জনিক জনকণ্ঠের ইম্পর্টেন্ট যে নিউজগুলো ছিল টিনা। আচ্ছা, আমাদের মোটামুটি ভাবে তাহলে বাংলা সংবাদপত্র আমরা কভার করলাম। এরপরে সর্বশেষ যেটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটা বলছে, লিড করেছে সেটা হচ্ছে কোরিয়ান ইপিজেড ইন ট্রাবল, গভর্নমেন্ট প্ল্যানস টু টেক ব্যাক পার্ট অফ ল্যান্ড allotted to it। আর বলছে ক্যাম্পেইন কন্টিনিউজ, এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। এরপর একটু হার্ডকোর পলিটিক্যাল খবর পড়তে চাই, এটা বলছে কনসালটেটিভ মিটিং উইথ ইন্ডিয়া, ঢাকা ফর ফ্রেশ লাইন অফ ক্রেডিট, এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। আর এরপরে হরতালের খবর, হরতাল টুডে টুমরো। আর এরপরে 20 দলের একটা খবর, সেটা বলছে দ্য ডেইলি স্টার, বলছে স্প্লিট ইন স্মল পার্টিজ উইকেন্স 20 পার্টি, এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। বেশ ইন্টারেস্টিং কিছু নিউজ জানলাম। এর মধ্যে আমি যে জিনিসটি বলতে চাই, ডেইলি স্টার একটি নিউজ আছে কোরিয়ান এপিসোড নিয়ে, দে আর ইনটু সাম কাইন্ড অফ প্রেসার ডিউ টু দ্য গভর্নমেন্ট অ্যালটেড স্লট যেটা ছিল ওটা নিয়ে যাচ্ছেন কিছু অংশ। নিঃসন্দেহে এর পিছনে যথেষ্ট কোনো কারণ আছে, কিন্তু প্রথম থেকে কিন্তু আমার যে কোনো একটি সুবাদে কোরিয়ান এপিসোডের যে উদ্যোক্তা ছিলেন ইয়াংওয়ান কর্পোরেশনের যে সিইও কিহাক সাং, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তো তখন জানার যে বিষয়টি জানতে পেরেছিলাম যে কোরিয়ান এপিসোড প্রথম থেকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল, যোগাযোগ, যাতায়াত সবকিছু নিয়ে। আশা করছি যে খুব সহজেই তারা সবকিছু কাটিয়ে উঠতে পারবেন, এবং এই যেই রিপোর্টটি দেখলাম ডেইলি স্টারের, সেই সমস্যা সংক্রান্ত বিষয়গুলো ফেস করে খুব তাড়াতাড়ি উতরে যেতে পারবে এবং আমাদের অর্থনীতিতে এক নতুন সংযোজন হিসাবে কাজ করতে পারবে। যাই হোক দর্শক, কথা বলছিলাম আমরা আমাদের আজকের পত্রিকার শিরোনামগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের সবার সাথে আছি আমি জুলহা জুবাইর, এবং আমার সাথে আছে টিনা নন্দী, এবং আমরা আরো বেশ অনেকক্ষণ ধরে থাকবো আপনাদের সাথে। আর আমরা প্রথম থেকে কথা বলছিলাম নানান বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলোর মাঝে একটি বিষয় আমার বলার আছে, তা হচ্ছে টিনা, একটা সুন্দর গান আছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমায় দিলাম। এই বৃষ্টি কিন্তু গত 3-4 দিন ধরেই প্রকৃতি মাতা দিয়েই যাচ্ছেন উজাড় করে নিজের ভান্ডার। আর বৃষ্টির মাঝে অনেকেরই অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে। আমার যেটা হতে হয়েছে, পাশ দিয়ে যাওয়া দ্রুতগতির একটি গাড়ি সা করে আমাকে একদম রঙিন করে দিয়ে গেছে মাটির রঙে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিঃসন্দেহে আপনাদের অনেকের কাছে ঘটেছে, এবং এই বিষয়ে আপনাদের ইন্টারেস্টিং স্মৃতিগুলো জানতে চাই আমরা একটু। আপনাদের বৃষ্টি নিয়ে যদি এমন কোনো মজার স্মৃতি থাকে তবে তা আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, তা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এই অ্যাড্রেসে আমাদের স্ক্রলে যাচ্ছে আপনার বৃষ্টিকে নিয়ে যত ভাবনার কথা, যত মনের কথাগুলো আছে, স্মৃতির কথাগুলো আছে, লিখে ফেলুন। তবে বৃষ্টি যদি কোনো মেয়ে হয় দয়া করে লিখবেন না, শুধু প্রকৃতি মাতার বৃষ্টি নিয়েই লিখবেন। যাই হোক, টিনার কাছে এই বিষয়টা নিয়ে আবার একবার যেতে চাই। টিনা হাসছিল খুব মিটমিট করে। ঘটনা কি, বৃষ্টি সংক্রান্ত এরকম ঘটনা ঘটেছে নাকি জীবনে? না না, ও এমন ভাবে বললো বৃষ্টি যদি কোনো মেয়ের নাম হয় তবে লিখবেন না। হ্যাঁ, না আমি ওটাই ভাবছিলাম, এখন যত বৃষ্টিরা টিভি স্ক্রিনের ওপারে বসে আমাদেরকে দেখছে, ডিম ছুটছে আমাকে। এক্স্যাক্টলি, মানে সেই বৃষ্টিদের এক্সপ্রেশনটা এখন দেখতে পারলে খুব ভালো লাগতো। মানে ইফ পসিবল বৃষ্টিরা এই টাইমের এক্সপ্রেশনটা আমাদের ক্যাপচার করে পাঠিয়ে দিন। আচ্ছা, তাই যাদের বৃষ্টি নাম আছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আপনাদের নিয়ে লিখতে নিষেধ করলাম, তার একটা বিশেষ কারণ রয়েছে। আপনারা এতটা সুন্দর যে আপনাদের সৌন্দর্য কোনোদিন লিখে প্রকাশ করা যায় না, তাই এই সৌন্দর্য একটু আপনাদের দেখিয়ে দিতে চাই। এক্ষুনি দেখে নিব। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে
লজ্জা হারায়। অদ্ভুত সুন্দর। অদ্ভুত সুন্দর, আসলে অদ্ভুত সুন্দর। দেখুন টিভি সেটের সামনে বসা যারা বৃষ্টিরা আছেন, আপনাদের মন খারাপ কিন্তু হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের মন আমি ভালো করে দিয়েছি। আপনারা এতটা সুন্দর যে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার টিনা কি বলবে একটু শুনে না, আমি আসি। বলতে যাচ্ছিলাম যে দেখো বর্ষা এরকম ভাবে হচ্ছে, তারপর আমার খুব আচ্ছা, আমরা পছন্দের একটা বৃষ্টিতে ফল ছিলাম, জাম। এখন তুমি বর্ষায় গেছো। এক্স্যাক্টলি, হ্যাঁ, বর্ষা আচ্ছা, বলেও ঠিক আছে, অনেকে বর্ষা নিয়ে আছেন, কথা বলি। বর্ষা বলেও হয়তো অনেকেই opposite-এ আছেন। অনেকেই বসে আছেন। এরকম হলে না বৃষ্টি, মনটা বর্ষা, মেঘলা, আরো 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 অনেক, আরো কি কিছু আছে? আরো কিছু থাকতেই পারে, মেঘ। আচ্ছা, মেঘ, হ্যাঁ, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এরকম দেখলেই না মনটা একটু ভিজে যায়। ধরো বর্ষা হচ্ছে আর আমি না জাম দেখছিলাম, জাম দেখছিল আমি তুমি? জাম হ্যাঁ। দেখছিলাম যে চলো একদম, আরো ওটাকে জুম করে দেখানো হচ্ছিল, তো না চলো ঠিক আছে, জাম মানে জামের সিজন না যদিও, বাট স্টিল মানে দেখে মনে আচ্ছা। পড়ে কি চলো। আমি তোমাকে অফিয়ারে তোমার কাছে ফেরত আসছি আবার, তবে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের একটু ঘুরতে এই যেতে হবে, মুহূর্তে, কারণ exactly। বৃষ্টিটা দেখে ফেলেছি। আর একটু- বৃষ্টি দেখে ফেলেছি, এবং আমি এটাও জানতে চাই যে আমাদের মানে ঢাকার বাইরে বা বাংলাদেশের কোনো কোনো পার্টে এখন বৃষ্টি হচ্ছে কিনা, আর বৃষ্টি হচ্ছে কিনা সিলেটে, সেটা জানতে এখন আমাদের সহকর্মী প্রত্যুষকে আমরা কানেক্ট করি। দেখি প্রত্যুষ তালুকদার আমাদেরকে কি জানাতে চাইছেন। প্রত্যুষ, শুভ সকাল। শুভ সকাল টিনা। আসলে সিলেটেও কিন্তু বৃষ্টি আমাদের বঞ্চিত করেনি। গতকাল রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে এবং এখনো কিন্তু সিলেটের বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির সাথে নিয়েই আজ কিন্তু সকালের বাংলাদেশের দর্শকদের আমি নিয়ে এসেছি সিলেটের জিন্দাবাজারে হাসন রাজা মিউজিয়ামে, যাকে বলা হয় মিউজিয়াম অফ রাজাস। তো এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে, এবং তারপর থেকেই বাংলার যে মরমী সাধক এবং গান রচয়িতা হাসন রাজা, তার বিভিন্ন স্মৃতিচিহ্ন কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। আমরা যদি একটু দেখতে পাই যে এখানে হাসন রাজার সময়কার, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামে, সে সময় তিনি কিন্তু জমিদার বংশের ছেলে ছিলেন, এবং শৈশব থেকে যৌবন পর্যন্ত তার পুরোটাই অনেক বিলাসিতার মধ্যে কেটেছে, এবং সেই তার জীবনযাত্রার অনেক বিষয় এখানে জীবনে তার ব্যবহৃত এবং তার আত্মীয় স্বজন সহ তার বংশ পরম্পরা ব্যবহৃত অনেক স্মৃতিচিহ্ন কিন্তু এখানে রয়ে গেছে। আমরা দেখেছি তার সময়ের লণ্ঠন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, যেগুলো কিন্তু তখন মানুষের জীবনকে প্রভাবিত করেছিল, এবং হাসন রাজা কিন্তু খুব একসময় যৌবন সময়ে কিন্তু খুব ভোগবিলাসী ছিলেন, এবং তারপর হঠাৎ করেই একটা ঘটনার মাধ্যমে তার জীবনযাত্রার পরিবর্তন আসে এবং তিনি একটু আধ্যাত্ম চেতনা এবং মরমী গানের দিকে ধাবিত হন, এবং তারপর অনেক গান রচিত হয়। তো সুনামগঞ্জ কিন্তু একটু ভাটি এলাকা এবং হাওর বাওর এলাকা। হাসন রাজা যখন ঘুরে বেড়াতেন বিভিন্ন নৌকাতে চড়ে কিংবা বজরাতে চড়ে, তখন তিনি প্রকৃতি উপভোগ করতেন, এবং সেই প্রকৃতির সাথে মিলিয়ে এবং সৃষ্টিকর্তার সন্ধানে তার গান রচিত হতো, এবং আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে প্রায় হাজারখানেক গান তার রচিত আছে, এবং এসব গান আজ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বাঙালি যারা আছে বাঙালিদের মধ্যে সমাদৃত আছে, এবং সবাই তার গান গাচ্ছেন, এবং তার গানের অনেক বিষয় নিয়ে কিন্তু এখন অনেক গবেষণা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাসন রাজার সময়কার অনেক ব্যবহৃত পুরনো জিনিসপত্র, হুক্কা এবং তার খড়ম, এবং অনেক ছবিও আছে তার সময়কার ব্যবহৃত। এছাড়া রয়েছে হাসন রাজার ঘোড়ার পায়ের কাঠ, তারপর রয়েছে বেশ কিছু বাদ্যযন্ত্র, এবং পাশাপাশি এখন যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হুকা। সেই সময় কিন্তু সেই হুকার প্রচলন ছিল। তাছাড়াও আমরা আরেকটা জিনিস সকালের বাংলাদেশের দর্শকদের জন্য একটু দেখাতে চাই। এখানে হাসন রাজার কিন্তু তার বংশ পরম্পরার একটা পরিচিতি এখানে দেয়া আছে, এবং সেই তার বংশ পরম্পরার পরিচিতি, অর্থাৎ সিলেটের সংস্কৃতি, অর্থাৎ সিলেট সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে বছরভর কিন্তু এখানে অনেক মানুষ আসেন এবং হাসন রাজার এই মিউজিয়ামটি ঘুরে যান। তো টিনা, আমি বলতে চাচ্ছি যে হাসন রাজার বাংলাদেশের যে মরমী সাধক হিসেবে তিনি মরমী সাধনার সাথে বাংলার
লোক সাধনার একটা মিশ্র একটা রচনা তিনি করে গেছেন এবং তার গানের মধ্যে সেই সাধনার পরিচয় পাওয়া যায়। তো আমি আরেকটু দেখাতে চাই, এখানে এদিকে রয়েছে হাসন রাজাকে নিয়ে এবং হাসন রাজাকে নিয়ে যেসব এবং তার নিজের কিছু রচনা এবং তাকে নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থ এখানে রয়েছে, এই মিউজিয়ামে কিন্তু সেই গ্রন্থগুলো স্থান পেয়েছে। তো আমরা আরেকটু দেখাতে চাই, এখানে রয়েছে হাসন রাজার তার সময়কার একটি চেয়ার। তো সবকিছু মিলিয়ে যে হাসন রাজার মিউজিয়ামে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় সহস্রাধিক বিভিন্ন ধরনের স্মৃতিচিহ্ন রয়েছে এবং এখানে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু সকাল থেকেই এই মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং বিভিন্ন সময় যারা সিলেট ভ্রমণ করতে আসেন তারা কিন্তু হাসন রাজার মিউজিয়ামে আসেন এবং বিশেষ করে সকালের বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমি একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মিউজিয়ামটি ঘুরে যাওয়ার জন্য। টিনা। প্রত্যুষ, ভীষণ ধন্যবাদ, আপনি এটা দেখিয়ে দিলেন। এর কারণ হচ্ছে যারা এই যে মিউজিয়াম অফ রাজাস বললেন এখানে যায়নি, তারা এক ঝলক দেখে নিল, আমার মনে হয় মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলেন। আর এরপরে আপনি তো আমন্ত্রণ জানিয়ে দিলেন, তাই জন্য যাদের যাওয়া হয়নি তারা অবশ্যই, আমরা আশাবাদী যে তারা যাবেন। হয় না যে আমাদের ঐতিহ্যের এই একদমই খোঁজ খবরগুলো রাখতে, জানতে, ডেফিনেটলি তারা ঘুরে আসবেন। ধন্যবাদ প্রত্যুষ। আসলে বিষয়টা কি টিনা, যে খাবারের সুবাস যত সুন্দর করে ছড়ায়, খাবারের জন্য আগ্রহ কিন্তু তত বাড়ে। সুবাসটা আমরা ছড়ালাম, এই আগ্রহ আপনার মাঝে জন্মাতে হবে, আগ্রহ থেকে ঘুরে আসতে হবে সিলেটে। একদমই। আর ওর যেহেতু পছন্দের নগরী, তাই জন্য সিলেটের কথাই অনেক যখন অনেক বেশি আসে, যেতে হবে। তার বিশেষণগুলো যেভাবে অ্যাড করে করে ও বর্ণনা দেয়, এটা হচ্ছে দেখার মতো এবং শোনার একদমই মতো। তাই। আমার সব প্রিয় মানুষ প্রিয় জিনিসগুলোকে প্রিয় জিনিসের মতো করে ব্যাখ্যা দেয়া। যাই হোক দর্শক, সময় হয়ে গেল আমাদের আরেকটা বিরতি নিতে হবে। বিরতি নিয়ে ফেলছি, তাহলে আমরা ফর্মালি নেওয়ার কিছু নেই, আপনারা প্লিজ সাথেই থাকবেন, আমরা ফিরছি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশের এই আয়োজনে। এবং আপনারা যারা এইমাত্র যুক্ত হলেন তাদের কিন্তু বলে দিতে চাই যে আধটুকু প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে, তাই শুরু থেকে যারা ছিলেন না সাথে তাদের মনে করিয়ে দিতে চাই আজ আমরা বিশ্ব শান্তি দিবস নিয়ে কথা বলছিলাম এবং শান্তি দিবসের শুভেচ্ছা আপনাদের সবার কাছে পৌঁছে দিয়েছিলাম। আপনারা যারা মাত্রই যুক্ত হলেন তাদেরকেও শান্তি দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং তারই সাথে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যেটি আজ যাদের জন্মদিন, যাদের জন্য দিনটি অনেক শুভ, এই শান্তির দিনে যারা শান্তির দূত হয়ে জন্মেছিলেন তাদের জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। অনেক সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক আপনার এরকম এই জন্মদিবসটি, এবং তারই সাথে আপনার পরিবার পরিজনকে নিয়ে দিনটি অনেক উপভোগ্য হোক, এটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা এবং আমাদের চাওয়া। অবশ্যই পুরোটাও বলে ফেলেছে, সো ডেফিনেটলি এটাই আর কি। আচ্ছা, টিনার কিছু বলার নেই, তার কিছু তাই বলার আমি টিনার জন্য বলে দিতেছি, টিনা তোমার অ্যানিভার্সারি কবে এটা পরে জিজ্ঞেস করে নিব। দর্শক, আপনাদের যাদের আজ অ্যানিভার্সারি রয়েছে তাদের জন্য কিন্তু শুভেচ্ছা থাকলো, কারণ আমি বেশ কিছু কমপ্লেন্ট পেয়েছি শুধু জন্মদিনের শুভেচ্ছা দেন, আমরা যারা বিবাহিত তাদের কি হবে, আপনারা মৃত, আপনাদের কিছু বলার নেই, আপনাদের দিন শেষ, আপনাদের নতুন করে শুভেচ্ছা দেওয়ার কিছু নেই। তবু আমি একটু যাই হোক, বলে দিই, এই শুভ দিনে যারা বিয়েও করেছিলেন ডেফিনেটলি আজকে দিনটা ভীষণ ভালো কাটুক ওই আপনাদের। দিনটি শুভ ছিল, শেষ শুভক্ষণ। কি সব যাই হোক, বলছেন টিনা, আমার। আমি এই মুহূর্তে ফেসবুকের কিছু কমেন্ট পড়ে নিতে চাই। ফেসবুকের একটা কমেন্ট অন্তত পড়ে নিচ্ছি। কমেন্টটি করেছেন হাসান মুরাদ রাজু। আপনি লিখেছেন, সকালের অনুষ্ঠান সকালের বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে জানাই শুভ সকাল, আর যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগটি করে দেওয়ার জন্য। হাসান, আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি এত সুন্দর একটি কমেন্ট করেছেন। আমাদেরও খুব আনন্দ লাগে যে আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারি। আসলে ফেসবুক একটা অসাধারণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। কারণ হচ্ছে আমাদের দেখো, থ্রু ফেসবুক এতজনের কমেন্ট আমরা পাচ্ছি, এতজনের মানে এতভাবে করে এক্সপ্রেস করছে, অনেকেই কিন্তু নতুন নতুন অনেক কিছু তথ্য পাচ্ছি আমরা, এবং ওই হয়তো একটা কমেন্টে আমাদেরকে ভাবাচ্ছে যে না, এভাবে করলেও আমাদের বেটার হয়, বা এভাবে করেও মানুষ ভাবছে। সো ডেফিনেটলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকমভাবে সাথে আছেন আমাদের। একদমই তাই। আরো একটি কমেন্ট মনে হয় এই মুহূর্তে পড়ে নিতে চাই। কমেন্টটি করেছে নীরব ইসলাম শাকিল। আপনি লিখেছেন, সকালের বাংলাদেশ খুব সুন্দর একটি অনুষ্ঠান, এই
রকম অনুষ্ঠান আমরা আরও চাই, কেননা বাংলাদেশের মানুষ নিজেদের দেশ সম্পর্কে জানতে পারবে। আপু অ্যান্ড ভাইয়া দুজনকে থ্যাঙ্কস। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস নীরব। আপনি বলেছেন, আপনি কিন্তু নীরব থাকেননি, আপনি সরব হয়ে এই কথাগুলো বলেছেন। নিঃসন্দেহে খুব অনুপ্রাণিত করেছে আমাদের যে একজন নীরবের নীরবতা ভেঙেছে, তার মনের কথাগুলো তিনি আমাদের লিখে জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। আসলে নীরব, পুরো বিষয়টি যদি বলতে হয় যে আপনি বলেছেন এরকম অনুষ্ঠান আরও চান, নিঃসন্দেহে যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা সিদ্ধান্ত নেয়ার দায়িত্বে থাকেন, তাদের মন অবধি যদি পৌঁছে যায়, নিঃসন্দেহে সকালের বাংলাদেশের মতো এরকম হাজারো আয়োজন সারাদিন জুড়ে আমার থাকবে, তাই তো টিনা? অবশ্যই আমার মনে হয়। এবং আর যেহেতু আপাতত আপনি সকালের বাংলাদেশই দেখতে পাচ্ছেন, তার জন্য সকালের বাংলাদেশের সাথে থাকেন, এটা কিন্তু কাম্য। আর এর পরেও বাকিটা জুবাইর বলে দিল যে যারা রয়েছেন তারা ডেফিনেটলি ভাববেন যে সকালের বাংলাদেশের মতো বাংলাদেশকে দেখায় এরকম প্রোগ্রাম হয়তো অনেক বেশি আরো ইন্ট্রোডিউস করবেন তারা। একদমই তাই। কারণ হচ্ছে টিনা, আমাদের অনেকগুলো কিন্তু আমাদের টিভি চ্যানেল রয়েছে, যদি আমাদের প্রতিটাতে একটি করে এরকম আয়োজন থাকে, তবে নিঃসন্দেহে ইনফরমেশনগুলো আরো তাড়াতাড়ি ভাগাভাগি করে নিতে হবে। যদিও কিছুটা দুঃখ লাগছে, আমার দর্শকরা আমাদের সাথে আর কতদিন থাকবেন বিষয়টি আমাদের ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে, কিন্তু তবুও দর্শকরাই সবার আগে, দর্শকদের চাওয়াটাই সর্বপ্রথম। আপনাদের চাওয়াগুলো যেখানেই পূর্ণ হোক, যে ইনফরমেশন আপনাদের দরকার সেই ইনফরমেশনগুলো আপনাদের অবধি পৌঁছে যাক, এটাই প্রত্যাশা। আর এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আছে আমাদের সহকর্মী তানভীর আহমেদ ইমন, তার কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম। তানভীর, শুভ সকাল। জুবায়ের, শুভ সকাল আপনাকে, এবং টিনা সেই সাথে আপনাকেও শুভ সকাল জানাচ্ছি, এবং সেই সাথে শান্তি দিবসের শুভেচ্ছা। দর্শক, শুভেচ্ছা আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের হেডলাইন নিউজ, এবং পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানভীর আহমেদ ইমন। রাজধানী ঢাকায় ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের 24 ঘন্টার হরতাল। বৃষ্টি আর হরতালের কারণে সকাল থেকে রাস্তাঘাট বেশ ফাঁকা। নগরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের খণ্ড খণ্ড মিছিলের খবর পাওয়া গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা গেছে। জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ও রোববার হরতাল ডাকে এই দলটি। এদিকে আগামীকাল সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেয়ার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর খালেদা জিয়ার সাথে কথা বলে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যায় হরতালের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। গণভবনে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের দৌরাত্ম্য প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি। নীতি নির্ধারণী পর্যায়ের এই বৈঠকে নেতাদের বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে দ্রুত তৃণমূলের কাউন্সিল শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচন আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে শনিবার ফুলগাজীর বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জামাদি। এদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহতাবউদ্দিন মিনারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি। শনিবার রাত 12টার সময় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন মিনারকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ। আইএস জঙ্গি হামলার আশঙ্কায় গত 24 ঘন্টায় সিরিয়া থেকে অন্তত 66,000 শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে। তুর্কি উপপ্রধানমন্ত্রী নোমান কুর্তালমাস এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার এসব শরণার্থীদের জন্য নিজ সীমান্ত খুলে দেয় তুরস্ক। সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর কোবান থেকেই বেশিরভাগ মানুষ পালিয়ে আসছে। গত কয়েকদিনে কোবান শহরের পাশের এলাকা আইন আল আরবের বেশিরভাগ গ্রাম দখল করে নেয় আইএস জঙ্গিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোবান শহরের নিরাপত্তা রক্ষায় এরই মধ্যে 300 কুর্দি যোদ্ধা তুরস্ক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে বলেও জানিয়েছে মানবাধিকার কর্মীরা। সিরিয়ার উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকা আইএস জঙ্গিদের হাত থেকে বাঁচতে আরও হাজার হাজার মানুষ সীমান্তে অপেক্ষা করছে বলেও জানায় তারা। তুর্কি সেনাবাহিনী ওই এলাকায় টহল দিচ্ছে, তবে এখনও কোনো জঙ্গি বিরোধী অভিযান চালায়নি তারা। দর্শক, হেডলাইন নিউজের সর্বশেষ ছিল এই আমার কাছে। এখন ফিরছি আবারও সকালের বাংলাদেশে জুবায়ের এবং টিনার কাছে। জুবায়ের,
ধন্যবাদ জানাচ্ছি তানভীর আপনাকে। আপনি সকালবেলা আমাদের নিউজ হেডলাইন্সগুলো জানিয়ে দিয়েছেন, আর আপনার মাধ্যমে আমি আমাদের নিউজ রুমে যারা রয়েছেন, নিউজ স্টুডিওতে যারা রয়েছেন সবাইকে একবার সকালের বাংলাদেশের পক্ষ থেকে শুভ সকাল জানাতে চাই এবং শুভেচ্ছাও জানাতে চাই। চলে যাচ্ছি আমাদের আড্ডায়, টিনার সাথে আমরা কথা বলছিলাম। টিনা, এই যে নীরবের কথাটি শুনলাম যে নীরবের নীরবতা ভেঙেছে আমাদের এই জানিয়ে, এরকম ইনফরমেটিভ প্রোগ্রাম আরও অনেক চায়, তো এই ধরনের কেমন ফিডব্যাক তুমি পাচ্ছ? তোমার কাছে ইনবক্সে কি ধরনের কমেন্ট আসছে? ইনবক্সে এটা ভালো একটা কথা বলেছো, ইনবক্সে কিন্তু অনেক ফিডব্যাক আমরা পাই, তার মধ্যে কিছু কিছু কমেন্ট আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়, কারণ ওনারা দেখি ইভ্যালুয়েশন করে খুব কমেন্ট দেন এবং তার মধ্যে ম্যাক্সিমামই পজিটিভ হয়। ওটা একটা ভালো লাগার বিষয় থাকে যে না, সকালের বাংলাদেশ এরকমভাবে ইন্ট্রোডিউসড হয়েছে, যেটা অনেকের মতেই এটা একটা নতুন ফর্মে এসছে, বিকজ আমরা এখানে থেকে অনেক আউটডোর কানেক্ট করি, নিউজও থাকছে, আর পাশাপাশি আমাদের আড্ডা সেশন তো রয়েছে। সো এখানে আমাদের একটা নতুন টেস্ট পান তারা, সো ওখানে ওই প্রেস করার জায়গাটা থাকে। এবং পাশাপাশি নীরব যেরকম কমেন্ট করলেন, এরকম কিন্তু আমিও ইনবক্সে পাচ্ছি জুবায়ের, যে এরকম প্রোগ্রাম আরও অনেক থাকলে আমাদের জন্য সুবিধা হতো, দেশের দর্শক আরও বেশি আমাদের ন্যাশনাল টিভি চ্যানেল দেখতো। একদমই তাই। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, টিনা বলছিলে যে ইভ্যালুয়েশন সহজেই মেসেজগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়। আসলে আমার কাছে সবকটা মেসেজই অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, খালি মেসেজের ওই ভাই অংশটুকু বাদ দিয়ে। যাই হোক, পরবর্তী কমেন্টটি পড়ে শোনাচ্ছি। দুঃখিত, ফয়সাল আহমেদ কাউসার আপনি লিখেছেন, সকাল নিস্তব্ধ, সকাল শান্ত, সকাল সুন্দর, কিন্তু সকাল অপূর্ণ থাকবে যদি না তোমাদের সুপ্রভাত জানাই। সুন্দর সকালের শুভেচ্ছা। সকালের বাংলাদেশ যদি কোনোদিন মিস করি তবে মনে হয় সারাদিন অনেক কিছু মিস করলাম। এত সুন্দর অনুষ্ঠান করার জন্য যমুনা টিভিকে মেনি থ্যাঙ্কস। সকালের বাংলাদেশ যেন কোটি পর্ব পর্যন্ত যায়, এটি দোয়া করি। কোটি পর্ব পর্যন্ত আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা, যদি বেঁচে থাকি তবে নিঃসন্দেহে দেখা তো হবেই। না, থাকবে বেঁচে, কারণ যেহেতু আমাদের এটা রেগুলার শো, তাই জন্য কোচি কিন্তু খুব তাড়াতাড়ি আমি একটু করে কান্নাকাটি শুরু করে দিব টিনা, আমার মনে হচ্ছে এত ভালোবাসা আমি কোথায় রাখবো? যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভীষণ ভালোবাসেন মনে হচ্ছে, কারণ আপনি আমাদের কোটি পর্ব দেখতে চান এরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, এটা খুব বেশি ভালোবাসা না থাকলে হয় না। অসংখ্য ধন্যবাদ। একদমই তাই, ফয়সালকে ধন্যবাদ। আর তারই সাথে আরেকটি কমেন্ট পড়তে চাই। কমেন্টটি করেছেন তুষার তারিকুল। তুষারের কমেন্টটি পড়ছি, সকালের বাংলাদেশ আমাদের প্রতিদিন সকালবেলা শুভেচ্ছা জানায়, কিন্তু আমরা কেউই যমুনা টিভিকে সকালবেলা শুভেচ্ছা জানাই না, তাই আজকে যমুনা টিভিকে জানাই শুভ সকাল যমুনা টিভি। ইন্টারেস্টিং, খুব আলাদা করে আপনি ভেবেছেন তুষার তারিকুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যমুনা টিভিকে শুভ সকাল জানিয়েছেন, এবং ভিন্নভাবে ভাবনা না? এক্স্যাক্টলি, এবং দেখো আমি এক্ষুনি যে বলছিলাম না যে বিভিন্ন মতামত উঠে আসে, তখন আমরা ফিল করতে পারি যে মানুষজন আসলেই এত ভাবছেন, মানে তারা দেখো একটা ডিফারেন্ট ভাবনা মনে হলো, তো ঠিক আছে সকালের বাংলাদেশ দেখে উনি মনে করছেন যে না, আমরা যমুনা টিভিকে কখনো জানাই না, মানে একটা প্রোগ্রাম শুধুমাত্র দেখলাম এবং শেষ করে ফেললাম, উঠে গেলাম টিভি সেটের সামনে থেকে, তাহলে কিন্তু এই ভাবনাটা চট করে আসে না। আমি এটা দেখছি এবং আমি এটা নিয়ে ভাবছি, তখনই আমি এভাবে করে ভাবতে পারছি। ইন্টারেস্টিং, আমি নিজেই কখনো চিন্তা করিনি যে আমি টিভি স্টেশনে আসি, আমি স্টেশন থেকে চলে যাই। যাই হোক, ইন্টারেস্টিং, ধন্যবাদ তুষার আপনাকে এক নতুন ভাবে ভাবানোর জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। পরবর্তীতে আরেকটি কমেন্ট কি পড়ে নিচ্ছি। কমেন্টটি করেছেন বাপ্পি এসডি। বাপ্পি নামের পরে কেন এসডি, এই জিনিসটা জানতে হবে, এসডি পুরো অর্থটা আমাদের জানাতে হবে ইনবক্সে। ভাইয়া আজকে ছবি তুলতে বের হয়েছিলাম কিন্তু ভালো কোনো ছবি পেলাম না। বাপ্পি ভাই, ভালো ছবি পেলাম না, ভালো মন্দ জাজ করার আপনি কে? ছবি তুলেছেন, সকালেরটা পাঠিয়ে দিবেন আমাদের কাছে, ভালো মন্দ যাই হোক আমরা একটু দেখে নিব। আমার মনে হয় এক্স্যাক্টলি, আমার মনে হয় বাপ্পি আপনাকে বলছি, আপনি ছবি তুলবো ভেবে বেরিয়েছেন, ওই বেরোনোর পরের থেকে যতক্ষণ ছিলেন ছবি তুলবো মনে করে অনেকগুলো মোমেন্টস আপনি পেয়েছেন, যে কোনো একটা ক্যাপচার করে ফেলতেন, ক্যাপচার করে জাস্ট আমাদের পাঠিয়ে দিতেন, মানে ভালো হলো কিনা, ফ্রেম ঠিক ছিল কিনা, হেডরুম ঠিক ছিল কিনা, এত বেশি গ্রামাটিক্যাল হয়েন না প্লিজ, মোমেন্টসগুলো ধরে পাঠিয়ে দেন। আমরা এখনো এতটা জটিল হতে চাই না, আমরা চাই আরেকটু সহজ থাকতে, আমাদের মনের ভাবনাগুলো আমাদের ক্যানভাসে বন্দি করতে, মনের ভাবনাগুলো সেলুলয়েডের ফ্রেমে বন্দি করতে। তাই আপনারা যেই ছবি তুলছেন আমাদের কাছে পাঠিয়ে দিবেন, ভালো মন্দ একদমই কিছু যায় আসে না, আমরা ছবিগুলো দেখতে চাই, সুন্দর ছবি হলে আমরা তো আছি, আমরা আপনাদের জানিয়ে দিব। এক্স্যাক্টলি সেটাই বলছি। এবং জুবায়ের, এবার একটুখানি বলতে চাই, ছবির কথায় ছিলাম তো, তার মানে ছবি প্রসঙ্গ এলে পরে বাইরের কথা মনে পড়ে, আরো একবার বাইরে থেকে ঘুরে আসতে চাই। দর্শক, স্বামী প্রেমিকরা যারা আছেন তারা একদমই মানে অ্যালার্ট হয়ে যান, কারণ আমরা এখন স্বামী দেখি, স্বামী কোথায় আছে এবং আমাদেরকে কি জানাতে চাইছে। স্বামীকে কানেক্ট করছি। স্বামী, শুভ সকাল।
হ্যাঁ টিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ সকাল তোমাকেও। বিষয়টি যা তা হচ্ছে যে গতকাল রাত থেকে আসলে আমার মেজাজটা খুবই খারাপ, অতিমাত্রায় খারাপ। সো আই এম ইন দ্য আনলাকি 13 রিজন, সো আই হ্যাভ টু লুক ফরওয়ার্ড ফর লাকি 7। সো সেই লাকি 7 খোঁজার জন্য এবং খানিকটা আত্মার শান্তির জন্য আমি যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে, এবং এই জায়গাটির নাম হচ্ছে 7 গম্বুজ মসজিদ। সেই যে 7-এর কম্বিনেশনের কথা বলছিলাম, লাকি 7-এর কথা বলছিলাম, সেখান থেকে আসলে এই 7 গম্বুজ মসজিদটির কথাই আমার মাথায় এসেছে। এবং এই মসজিদটি তৈরি হয় 1680 সালের দিকে, এবং এটি তৈরি যিনি করেন তার নাম হচ্ছে, তার নামের আগে তার বাবার নামটা একটু বলে দিই। যে সময়টায় আসলে 1 টাকায় 80 মণ চাল পাওয়া যেত, এরকম কথা আমরা শুনেছি, অর্থাৎ শায়েস্তা খার আমলে শায়েস্তা খার পুত্র উমিদ খা তিনি তৈরি করেন এই যে মসজিদটি 7 গম্বুজ মসজিদ। সেটি আমাদের দর্শকদের একটি কথা বলতে চাই, তা হচ্ছে যে 60 গম্বুজ এবং 7 গম্বুজের মধ্যে কিন্তু কনফিউশন লাগতে পারে, তাদের আরো ক্লিয়ারলি বলে দিচ্ছি এটি হচ্ছে 7 গম্বুজ মসজিদ। এবং আমি যদি একটু বলি এটার দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যাপারে, বাইরের যে অংশটি আমরা দেখছি, আমাদের দর্শকরা দেখছেন, সেটির দৈর্ঘ্য যদি হয় সেটি হচ্ছে 17 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। সুতরাং একটি কুইজ আপনাদের জন্য রয়ে গেল, তা হচ্ছে এটার ক্ষেত্রফল কত হবে। জুবাইর যদি স্টুডিওতে থাকতে বলতে পারে তবে সেটা জুবাইরের ক্রেডিট, আদারওয়াইজ আপনারা বলে দেবেন আমাদের ফ্যান পেজে। যাই হোক, যেটি বলছিলাম যে, এবং এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এটি হচ্ছে মসজিদের পূর্ব দিক, অর্থাৎ যে দিকটা আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। এই জায়গাটিতে আকর্ষণীয় বিষয় হচ্ছে 3টি খিলান রয়েছে, এবং এই 3টি খিলান কিন্তু খুব আকর্ষণীয়। একটা সময় এই পুরো মসজিদটা আসলে শুভ্র ছিল, সাদা রঙের ছিল। এখন আসলে কালের বিবর্তনে এটা রং কেমন আমরা দেখতে পাচ্ছি, একটা ক্রিম কালারের ধরনের, আর বৃষ্টি হওয়াতে সেই কালারটা আরো বেশি গাঢ় হয়ে গেছে। এবং একটা কথা বলতে আমি অবশ্য ভুলে গেছি, তা হচ্ছে যে এটির নাম 7 গম্বুজ কেন। 7 গম্বুজ, 60 গম্বুজের কথা শুনেছি, সেখানে 60টি গম্বুজ রয়েছে, এখানেও 7টি গম্বুজ রয়েছে, এবং 7টি গম্বুজের মধ্যে 3টি গম্বুজ আমাদের দর্শকরা একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, কারণ এই 3টি গম্বুজ হচ্ছে অনেক বড় গম্বুজ। এবং এই 3টি গম্বুজের পাশ দিয়ে আরো 4টি গম্বুজ রয়েছে, যেগুলো আসলে অনুগম্বুজ বা একেবারে ছোট ছোট গম্বুজ বলতে পারি আমরা। আর এর পেছনে অর্থাৎ পশ্চিম দিকের জায়গাটিতে রয়েছে 4টি মেহরাব, অর্থাৎ এর বর্ধিত অংশের দিকে 4টি মেহরাব রয়েছে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমি বলছিলাম না যে আমার মেজাজটা খুব খারাপ, আমার মেজাজটা আসলে খুব ভালো হয়ে গেছে এটার, এই জায়গার এনভায়রনমেন্ট দেখে, এই জায়গার পরিবেশ দেখার। মসজিদে আসলে আল্লাহর ঘর, এই জায়গার পরিবেশ তো অবশ্যই সবসময় খুব ভালো লাগে। আরো কিছু তথ্য দিতে চাই আমাদের দর্শকদের, তা হচ্ছে এর পেছনের দিকে, এর বাইরের অংশে তো একটি বাগান রয়েছে, খুব সুন্দর, অনেক সুন্দর বাগান রয়েছে। তবে এর পেছনের দিকে যদি আমি বলতে চাই, একটা সময় আসলে এটার সঙ্গেই সংলগ্ন ছিল, তা হচ্ছে শায়েস্তা খার মেয়ের কবর। এটা কথিত রয়েছে যে সেই জায়গাটিতে শায়েস্তা খার মেয়ের কবর আছে, তবে এটা এখন আসলে অনেক বেশি দূরে, অর্থাৎ রাস্তার ওপারে চলে গেছে। অর্থাৎ কালের বিবর্তনে আসলে অনেক কিছুই পরিবর্তিত হয়, আমরা মানুষও পরিবর্তিত হয়ে যাই, অনেক কিছুই পরিবর্তিত হয়। আরেকটি কথা বলতে চাই, একটা সময় শোনা যায়, আমার কাছে শুনে আসলে খুব বেশি অবাক লেগেছে বিষয়টা, তা হচ্ছে এই জায়গার পেছনে নাকি বুড়িগঙ্গা নদী প্রবাহিত হতো। এখন আর এখানে কোনো বুড়িগঙ্গা নদী প্রবাহিত হয় না, চিন্তা করাটাও আসলে অনেক কঠিন বিষয়। এখন এই জায়গাটির পেছনে আসলে একটি চৌবাচ্চার মতো রয়েছে, অজুখানা রয়েছে, এবং অজুখানার জায়গাটিতে যা দেখলাম তা হচ্ছে এখানে অনেক মাছের চাষ করা হচ্ছে। আমার মতো দুষ্ট এই এলাকার যদি ছেলে পেলে থাকে, অবশ্যই সেখানে বড়শি দিয়ে মাছ ধরারও তাদের রাতের গভীরে কোনো প্রয়াস থাকলেও থাকতে পারে। যাই হোক, আমরা যেটি বলছিলাম যে এই জায়গাটির ঐতিহ্যগত ব্যাপার হচ্ছে মোঘল আমলের স্থাপনা, এবং পাশে এখন কিছু কবর সাজানো রয়েছে। পরবর্তীতে অর্থাৎ শায়েস্তা খার পর যারা আসলে এই জায়গাটি লিজ নিয়েছেন, বিভিন্ন মানুষের আন্ডারে ছিল এই জায়গাটি, তাদের যে কবরগুলো তা রয়েছে এখানে। আর রাস্তার ওপারে অবশ্য শায়েস্তা খার মেয়ের মাজার রয়েছে। অর্থাৎ পুরো জায়গাটি আসলে খুব সুন্দর একটি জায়গা, মনোরম একটি পরিবেশ। এবং কেউ যদি নামাজ পড়তে চান তবে চলে আসতে পারেন নির্দ্বিধায়। আল্লাহর ঘর সবসময় সবার জন্য আসলে খোলা, এই ব্যাপারে আসলে কোনো প্রকার কার্পণ্য কখনো কোনো জায়গাতেই করা হয় না। সুতরাং আমি এই জায়গাটিতে আসার ব্যাপারে আপনাদেরকে আমন্ত্রণ জানাতেই পারি। আর যেটি বলছিলাম, সবসময় বলি, তা হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনারা কানেক্টেড থাকবেন, আমি না থাকলেও থাকবেন, তবে একটি ব্যাপার, তা হচ্ছে যে আমাদেরকে সাজেস্ট করুন যে আমরা আসলে আর কোন কোন জায়গা আপনাদের দেখাতে পারি, এবং তার জন্য যা করতে হবে তা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, এই ঠিকানায় আপনাদেরকে লগ ইন করতে হবে। এবং আজকের এই জায়গাটির ব্যাপারে আমাকে যিনি সাজেস্ট করেছেন তিনি আর কেউ নন, একটা বড় ধন্যবাদ আপনারা আপনাদের ফেসবুক ফ্যান পেজে দিয়ে দেবেন আমাদের জুলহাস জুবাইরের উপর। ওকে অবশ্য সবসময় আমি মাঝে মধ্যেই বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি, সেটা আসলে আমাদের সুন্দর একটা কেমিস্ট্রি আছে। তবে আজকের এই জায়গাটির ব্যাপারে আমাকে সাজেস্ট করার জন্য জুবাইরকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, স্পেশাল ধন্যবাদ দিতে চাই। জুবাইর, ব্যাক টু
ইন দ্য স্টুডিও। ধন্যবাদ সামি, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আসলে হচ্ছে টিনাও ছিল সামির কাছ থেকে ফিরছিলাম যখন। আর সামি, ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে মানে এই সুন্দর একটি জায়গা দেখানোর জন্য ধন্যবাদ। তুমি আমাকে জানিয়েছো এখানে আমার যেটা বলার আছে, আমি প্রতিদিন এই পথে বাড়ি ফিরি, বাড়ি ফেরার সময় প্রতিদিন তাকিয়ে তাকিয়ে দেখি, আসলে কখনো খুব কাছ থেকে দেখা হয় না। আমার কাছে মনে হতো যে যদি একটু কাছ থেকে দেখা যেত বা যদি এরকম একটু করে ভাবা যেত তবে নিঃসন্দেহে অনেক বেশি ভালো হতো। আর শায়েস্তা খাঁর মেয়ের মা যে কবরটির কথা বললো, এখন সেটি যদিও অজানা সমাধি হিসাবে Exactly, সরকার কর্তৃক exactly, একটি label সাইনবোর্ড করা দেয়া আছে। আছে। যাই হোক সামি, এটার জন্য ধন্যবাদ। আর তুমি বলছিলে যে এর পিছনে বুড়িগঙ্গা নদী প্রবাহিত হতো। হ্যাঁ সামি, বুড়িগঙ্গা নদী প্রবাহিত হতো, তা এখন যেতে 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 অনেকটা পথ দূরে চলে গেছে। আসলে গঙ্গা বুড়ির আমাদের সাথে যে অভিমান, সে অভিমান থেকে গঙ্গা বুড়ি আমাদের থেকে প্রতিদিন এত দূরে চলে যাচ্ছে, এত দূরে চলে যাচ্ছে যে একদিন হয়তো আমাদের তাদেরকে টেলিস্কোপ দিয়ে খুঁজে বেড়াতে হবে যে গঙ্গা বুড়ি নদীটি কোথায়। এক্স্যাক্টলি, ঠিক বলেছো। তবে ভালো একটা জায়গা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছো জুবাইর, এটা কিন্তু আমার বাসা থেকেও খুব কাছে। আমার ওয়াকিং ডিস্টেন্স বাসা থেকে। এবার আমারও তাই, অলমোস্ট তাই, মানে ওয়াকিং ডিস্টেন্স, হ্যাঁ অলমোস্ট তাই। তবে খুব ভালো হয়েছে, কাছ থেকে দেখে ফেলেছি, আমিও কখনো ভেতরে ঢোকার সুযোগ হয়নি। আর দর্শক, এখন আমরা একটা বিরতিতে চলে যাই, কারণ বিরতি থেকে ফিরে এসে একটা গুরু দায়িত্ব ওর ওপরে বর্তায়, তাই জন্য ওকেও কিছু সময় দিয়ে আপনারা সাথেই থাকেন, ওয়েদার আপডেট নিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার আমাদের সাথে, আমাদের এই আয়োজনে। আর অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে আমি আর জুবায়ের। আর এখন জুবায়ের কাছে যাচ্ছি, কারণ ও ওয়েদার আপডেটটা জানিয়ে দিচ্ছে। জুবায়ের, ধন্যবাদ জানাচ্ছি টিনা তোমাকে, তুমি আমার কাছে চলে এসছো ওয়েদার আপডেট জানতে। আর তোমার মাধ্যমে আমি দর্শকদের ওয়েদার আপডেটটা জানিয়ে দিতে চাই, যেমনটি করে আমরা দর্শক সামিকে দেখছিলাম। সামি আমাদের 7 গম্বুজ মসজিদ দেখাচ্ছিল। 7 মসজিদ মূলত যার নামেই নামকরণ করা হয়েছে, যে 7 মসজিদ রোডটা আমরা এখন দেখি, যেই মসজিদের নামে নাম করা, তার আঙিনাটা যখন দেখছিলাম তখন দেখতে পেয়েছি যে বৃষ্টির কিন্তু ছোঁয়া সেখানে রয়েছে। তাই বৃষ্টি যে হয়ে গেছে, সেই বৃষ্টি আরও একটু কন্টিনিউ হতে পারে, এরকমই আমাদের ওয়েদার জানান দিচ্ছে। তারই সাথে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা একদমই বাদ দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে গতকাল রাজশাহী এবং রাঙামাটির মধ্যে কিন্তু বেশ একটি প্রতিযোগিতা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে। আর রাজশাহীতে ছিল সেই সর্বোচ্চ তাপমাত্রা, যা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে, যা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস, যা আমরা দেখতে পাচ্ছি। আর একটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে আজ সূর্যোদয় কিন্তু ঘটেছিল 5:47, যা অস্ত যাবে 5:57। তাই দিনের যে দৈর্ঘ্যটা সেটা ক্রমান্বয়ে কমে আসছে, আর এটিই মূলত আগাম জানান দিচ্ছে যে শীত আসি আসি করছে। এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের বিভাগীয় শহরগুলোর তাপমাত্রায়। প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। ঢাকার মানুষ যারা ছিলেন, ঢাকাবাসী গতকাল কিন্তু বেশ স্বস্তিতে ছিলেন, যদিও কিছুটা বৃষ্টির কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু ঢাকার মাত্র 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের পরবর্তী অংশে আরও কমে আজ যেটি হবে যে 25.2 ডিগ্রি সেলসিয়াস হিসাবে আজকের দিনটি শেষ হবে। এই ছিল আজ ঢাকার অবস্থা। এবং এই মুহূর্তে চলেছে চট্টগ্রামের বাসীর জন্য স্বস্তির খবর আছে, কারণ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের শেষ অংশে 26.2 ডিগ্রি সেলসিয়াস হিসাবে সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে দিনটি শেষ হবে। রাজশাহীতে চলে যেতে চাই। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা আজকেও অনেকটা বেশি থাকবে, যা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্নভাবে 25.2 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে দিনটি শেষ হবে। এবং রংপুরে যদি যাই, রংপুরের ঠিক একই অবস্থা, খুব বেশি স্বস্তি নিঃশ্বাস ফেলা যাচ্ছে না, কারণ সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের পরবর্তী অংশে কিছুটা কমে 25.2 ডিগ্রি সেলসিয়াস হিসাবে দিনটি শেষ হবে। এবং চলে যেতে চাই খুলনার দিকে। খুলনার মানুষ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ সুসংবাদ আছে, কারণ আপনাদের সর্বোচ্চ তাপমাত্রা, আপনাদের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মাত্র 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের পরবর্তী অংশে আরও খানিকটা কমে 25.6 ডিগ্রি সেলসিয়াস হিসাবে দিনটি শেষ হবে। এবং বরিশালে যদি চলে যায়, আপনাদের জন্য বলতে চাই যে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে 26.4 ডিগ্রি সেলসিয়াস। তাই আপনারা যারা মাথা গরম উত্তেজিত বরিশালের মানুষজন আছেন, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন, কারণ দিনের পরবর্তী অংশে সেই আবহাওয়া আরও কমে তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস হিসাবে দিনটি শেষ হবে। আর আমার প্রিয় নগরী সিলেটের কথা যদি বলতে হয়, দুঃখ প্রকাশ করছি, তাপমাত্রা কিছুটা
বেশি থাকবে মাত্র 30.5 ডিগ্রি সেলসিয়াস, যদিও কিন্তু গরম কিন্তু অনুভূত হবে। সেই সাথে সর্বনিম্ন তাপমাত্রা যেটি 24.5 ডিগ্রি সেলসিয়াস হিসাবে দিনটি শেষ হবে, এবং আশা করছি এটিই থাকবে বাংলাদেশের আগামীকালকের মানে আজকের সর্বনিম্ন তাপমাত্রা। মূলত সিলেটের যখনই সর্বনিম্ন তাপমাত্রা থাকে জায়গাটির সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যায়, কারণ একটু ফগি কুয়াশা কুয়াশা লাগতে শুরু করে, এবং পাহাড়ে চা বাগানের কুয়াশাময় সময় একদমই অন্যরকম। টিনা, চলে যেতে চাই তোমার কাছে, কারণ এই ছিল আমার কাছে ওয়েদারের সর্বশেষ। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তবে ধন্যবাদ জানানোর সাথে সাথে কিছু কোয়েশ্চেন আছে আমার। নিঃসন্দেহে। এগুলো হচ্ছে গিয়ে সিলেটে যখন তাপমাত্রা কমে তখন সিলেটের সৌন্দর্য বেড়ে যায়, আর বরিশালে যখন তাপমাত্রা বাড়ে তখন উত্তেজিত রাগী বরিশালের যারা আছেন, এটা দিয়ে জুবাইর কি বোঝাতে চেয়েছে এজন্য টিনা? কিন্তু বরিশালবাসীর আপনারা ছেড়ে দিয়েন না ওকে, টিনা? জানতে চেয়েন এটা বলেও কি মিন করেছে। মাঝে বলো। মাঝে মাঝে এমন হয় না আমাদের জীবনে গায়েবী অনেক কিছু আমরা শুনি, মানে অনেক আওয়াজ শুনি, সেরকম একটি যন্ত্র আমাদের কানে আছে যেখানে উত্তাপ বাড়লে অনেক জটিল জটিল বাক্য শোনা যায়। যাই হোক, চলে যেতে চাই টিনার কাছে আমরা। এক্স্যাক্টলি, বরিশালবাসী ওর কথায় কিন্তু ভুলেন না, ডেফিনেটলি আপনারা ওর কাছে জানতে চেন ও কি মিন করেছে এটা দিয়ে। উত্তেজিত রাগী যারা আছে বরিশালের, তাদের জন্য স্বস্তি থাকবে। যাই হোক দর্শক, এবার ছবি প্রসঙ্গে আসি। আজকে একটা ছবি দেখে ফেলি, তারপরে না হয় ডিটেইলে যাচ্ছি। আজকে যে ছবিটি দেখবো এটি পাঠিয়েছেন আব্দুর রহিম সামির, আপনি সোনারগাঁও থেকে তুলে পাঠিয়েছেন, দেখে ফেলি। বাহ, সামির আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার সুন্দর একটা মানে সকালটা শুরুই করেছেন আপনি সবুজ দিয়ে, সবুজের একটা মোমেন্ট আপনি ক্যাপচার করেছেন। অসংখ্য মানে ধন্যবাদ আপনাকে, কারণ সবুজ দেখলে মানে সবুজটা কিন্তু খুবই আই সুদিং হয় না, তাই জন্যে আরও তুলতে থাকেন এবং পাঠান আরও বেশি সবুজের ছবি। আর জুবাইরকে ওয়েলকাম করে নি। ধন্যবাদ টিনা তোমাকে। সবুজ দেখলে চোখগুলো যিনি কেমন হয়ে যায় আমি জানি না কেন তোমার এরকম হলো, সবুজ দেখলে খেতে ইচ্ছা করে এমন কোনো বিষয় আছে? না না না, আমার খুব মানে শান্তি মনে হয়, খুব শান্তি, সবুজ মানে শান্তি। আচ্ছা, শান্তির কথা বলছিলে, হ্যাঁ। শান্তির কথা বলছিলে, যেহেতু টিনা শান্তির কথা বললোই, আমার মনে হয় সময়ও বলে দিচ্ছে যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানে বিদায় নিতে হবে। তাই আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিচ্ছে। আগামীকাল আরও একবার দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে। তবে তার আগে যে জিনিসটি বলে দিচ্ছে, একটা ছোট্ট উপস্থাপনা আমরা দেখব, আর তারই মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে আজ বিদায় নিব। শান্তি শান্তি শান্তিতে ভরে যাক সারাটা বিশ্ব, এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ শান্তিতে থাকুন, থাকুন। সুন্দর থাকুন সবাই। প্যাকেজটা দেখব।